শুভ সকাল সবাইকে। আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজির লেকচার 7, সেটা হচ্ছে ব্লিচিং। লেকচার শেষ হলে এরপরে আমরা ইয়েতে জয়েন করব, অর্থাৎ আমাদের যে বেসিক কালারেশন, সেই কালারেশনে জয়েন করব। ওকে, তো আজকে যে লেকচারটি আমরা দেখবো বা জানবো যে সম্পর্কে, যে বিষয় টপিক সম্পর্কে, সেটি হচ্ছে ব্লিচিং। তো ব্লিচিং সম্পর্কে ধারণা হয়তো এর আগেও দিয়েছি তোমাদেরকে যে আমাদের যে ফাইবারের কালারটা থাকে সেটা রিমুভ করাই হচ্ছে ব্লিচিং। এছাড়াও নানাভাবে পরিচিত এই শব্দের সাথে আমরা। তো এই ব্লিচিংটা কেন কিভাবে হচ্ছে সেটা আজকে জানবো। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে। আমরা আগের ক্লাসে কটনের স্ট্রাকচার দেখে এসেছি। সেই স্ট্রাকচারের ভিতরে আমরা দেখেছি যে প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, লুমেন, হ্যাঁ। তো সেইখানে দেখো এখানে কিছু কালারিং ম্যাটেরিয়াল ছিল, আমাদের মনে পড়ে কিনা। তো এই কালারিং ম্যাটেরিয়াল গুলো সাধারণত টেক্সটাইল ফাইবারের কালারটা শো করে বা কালারটা প্রদান করে, বা সেই জন্যই কিন্তু আমরা আমাদের টেক্সটাইল ফাইবার গুলিকে কালারিং দেখে, অর্থাৎ গ্রে দেখি, অর্থাৎ যে ন্যাচারাল ফাইবারের যে কালারটা সেভাবে দেখি। তো এখন তুমি যদি গ্রে দিয়ে তৈরি করো ফেব্রিক, কোনো সমস্যা নেই, তোমার একটা কালার হবে। কিন্তু কথা হচ্ছে যে এই এক কালারে তো পৃথিবী চলবে না। তো ভ্যারাইটি আনার জন্য, সেই সাথে সাধারণত লাইট কালার গুলোর জন্য ব্লিচিংটা করতে হয়। হাল ডিপ কালার হলে মনে করো এরকম কালার পার্সেন্টেজ, শেড পার্সেন্টেজ যে ব্লিচ না করলেও চলবে, অন্য একটা কালার এর উপরে ধরে এই কালারটাকে নিচে ইয়ে করে দিবে, হাইট করে দিবে। ডার্ক কালারের ক্ষেত্রে 3% শেডের পর, নেভি কালার, ব্ল্যাক কালার, এই ক্ষেত্রে সাধারণত স্কাউরিং, এই ব্লিচিং না করলেও হয় যে ওই কালারটা। কিন্তু লাইট কালার যেমন পিঙ্ক কালার, এগুলোর ক্ষেত্রে সাধারণত করতেই হয়। তো আলটিমেট যেটা, সেটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রেই আসলে কোন কাপড় কোন কালার হবে সেটা তো আর যদিও প্রিডিটারমাইন্ড থাকে, বাট সেটা সেভাবে ঠিক করে ডাইং করা তো আর পসিবল না। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা যেটা বলবো যে ব্লিচিং সবগুলোর ক্ষেত্রেই করা হয়ে থাকে। তো ব্লিচিং বলতে যেটা বোঝাচ্ছে, ন্যাচারাল ফাইবারের ভিতরে যে কালারটা রয়েছে, যেমন কটনের ভিতরে বা জুটের ভিতরে যে, বা অন্য কোনো যে কোনো ফাইবারের ভিতরে যে কালারটা রয়েছে, সেই কালারটাকে রিমুভ করার নামই আমরা বলতেছি ব্লিচিং। তাহলে কালার যখন কোন একটা ফাইবার থেকে কালার অর ম্যাটারস গুলো রিমুভ হয়ে যাবে, পিগমেন্টস পার্টিকেলস গুলো রিমুভ হয়ে যাবে, তখন সেই উম, বস্তুটি, সেই টেক্সটাইল ম্যাটেরিয়ালটি, ফাইবারটি সাধারণত কি ধরনের হবে? সাদা। ওকে, ওকে, তো চলো শুরু করা যাক। সেই সম্পর্কে আজকে ব্লিচিং সম্পর্কে আমরা দেখব। তো ব্লিচিং বলা হচ্ছে কি, এখানে একটা ছবি দেওয়া আছে, যেমন র গ্রে ফেব্রিক, এটা জুটের একটা ফেব্রিক, ব্লিচড ফেব্রিক। বলা হচ্ছে ব্লিচিং ইজ এ কেমিক্যাল ট্রিটমেন্ট। কি টাইপস কেমিক্যাল ট্রিটমেন্ট? employed for the removal of natural coloring matter from the substrate. সাবস্ট্রেট থেকে যে ন্যাচারাল কালারিং ম্যাটার গুলো রয়েছে সেগুলো রিমুভ করাই হচ্ছে ব্লিচিং। ইটস এন কেমিক্যাল ট্রিটমেন্ট। The source of natural color is organic compound with conjugated double bond. কি থাকে তাহলে কালার হিসেবে? অর্গানিক কম্পাউন্ডস গুলি কনজুগেটেড ডাবল বন্ডস, ট্রিপল বন্ডস, বা ধরে নাও কনজুগেটেড ডাবল বন্ডস হিসেবে যখন থাকে, তখনই তারা সাধারণত কালার শো করে। কালার কিভাবে শো করে? কারণ ওই যে পিগমেন্ট পার্টিকেল গুলো কিন্তু স্পেসিফিক রেঞ্জে আলোক রশ্মি অ্যাবজর্ব করে ছেড়ে দিতে পারে, সেজন্য ভিজিবল রেঞ্জে, সেজন্য কিন্তু আমাদের কালার শো করে। তো এখন তাহলে ব্লিচিংটা কি? ওই যে স্পেসিফিক ওয়েভলেন্থের আলোক রশ্মি অ্যাবজর্ব করে ভেঙে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে এবং আহ, আলো শো করছে, এইটাকে যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু হয়ে গেল, আমাদের আর কোনো ব্লিচিং হবে না। তাহলে বলা হচ্ছে যে মানে কোনো কালার থাকছে না। তখন কিন্তু যদি কোনো একটা ফেব্রিক কোনো আলো, সকল আলো অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট করে, তখন সেটা কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। সো যদি সেখানে কোনো প্রকার পার্টিকেল থাকবে না, পিগমেন্ট পার্টিকেল থাকবে না। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে কালারিং ম্যাটার গুলো, অর্গানিক পার্টিকেল কম্পাউন্ড গুলোই কিন্তু আসলে কালারের জন্য রেসপন্সিবল। কেন, কিভাবে কালারের জন্য রেসপন্সিবল? সূর্য থেকে যে আলোক রশ্মি আসে, সেখান থেকে স্পেসিফিক আলোক রশ্মি গুলো শোষণ করে সেগুলোকে ছেড়ে দেয়, সেজন্যই কিন্তু বিভিন্ন প্রকার কালার শো করে। তো এখন এই ক্ষমতাই যদি আমরা নষ্ট করে দেই, তাহলে তো আর সে এই কাজটা করবে না। So by doing chemical bleaching, the discoloration takes place by breaking the chromophore. তো এই অর্গানিক ম্যাটারটার নাম হচ্ছে ক্রোমোফোর। হ্যাঁ,
তো এটাকে যখন আমরা ভেঙে দিব তখন সে আর এটা পারবে না। And most likely destroying the one or more double bond with the conjugated system, the material appears white after the bleaching. এখানে মনে করো কি সূর্যের আলো আসতেছে, এখান থেকে সে আলো রিফ্লেক্ট করতেছে, যার কারণে আমরা এখান থেকে গ্রে দেখতেছি, স্পেসিফিক আলো, পিগমেন্ট পার্টিকেল গুলো। তো ব্লিচিং এর ফলে এই যে ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড গুলি কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো ভেঙে গেলে কি হবে, তখন মনে করো এরকম হয়ে যাচ্ছে এবং আলোক রশ্মি যা আসতেছে তাই রিফ্লেক্ট হচ্ছে, সেজন্য তখন সেটা সাদা দেখাচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের স্কাওয়ারিং যদি আমরা ডেফিনেশন বলি, সেই ডেফিনেশন। ওকে, অবজেক্টিভস কি, স্কাউরিং এর অবজেক্টিভস গুলি কি কি যদি আমরা বলি, যে বাই রিমুভিং ন্যাচারাল কালার হচ্ছে প্রথম অবজেক্টিভস, রিমুভ ন্যাচারাল কালার গুলো রিমুভ করাই হচ্ছে প্রথম অবজেক্টিভস। এন্ড ইম্পিউরিটিস টু ইনক্রিজ দ্য ডিগ্রি অফ হোয়াইটনেস অফ দ্য টেক্সটাইল ম্যাটেরিয়াল, টেক্সটাইল ম্যাটেরিয়ালের হোয়াইটনেস বাড়ানোর জন্য। To make the textile goods to be suitable for dyeing, printing with pale bright shade. Pale bright shade বলতে যেটা বোঝাচ্ছে যে কম অর্থাৎ অল্প কালার আছে, 0.5%, 0.1%, লাইক পেল শেড, মানে খুবই পাতলা শেড ডাইং করার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ফেব্রিককে সুইটেবল করে নিতে হলে স্কারিং করতে হবে। টু we follow with adding optical brightening agents, সুপার হোয়াইট, কোন একটা ফেব্রিককে যখন আমরা দেখি না যে হোটেলের বিছানার চাদরগুলি একবারে ধবধবে সাদা থাকে, তো এই যে বা চকচক করে, এখানে সাধারণত এই যে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট বা সুপার হোয়াইট যেটা, এগুলো দিয়ে ফেব্রিককে সাদা করা হয়, বা এই জন্যও কিন্তু দরকার হয়। And bleaching agent may occur damage during textile products, so bleaching must be minimum fiber damage. তো যাই হোক, এই যে আমাদের উদ্দেশ্যগুলি প্রথমত হচ্ছে ন্যাচারাল কালার রিমুভ করা, হোয়াইটনেস ইনক্রিজ করা, সুপার হোয়াইট তৈরি করা, এবং সেই সাথে আমাদের পেল ব্রাইট শেড গুলো প্রডিউস করার জন্য আমাদের স্কাউরিংটা, এই ব্লিচিংটা দরকার। ওকে, উদ্দেশ্য বোঝা গেছে। এরপরে মেকানিজম অফ ব্লিচিং, আমরা এটা একটু সবাই ভালো করে শুনবো এবং ভালো করে বোঝার চেষ্টা করব যে মেকানিজম অফ ব্লিচিং, কিভাবে ব্লিচিংটা আসলে হয়। বলা হচ্ছে দ্য মেকানিজম অফ ব্লিচিং ইজ ভেরি কমপ্লিকেটেড এন্ড নট কমপ্লিটলি আন্ডারস্টুড। দ্য অপিনিয়ন ইজ দ্যাট দ্য কালার প্রডিউসিং এজেন্ট, কালার প্রডিউস করছে কারা, পিগমেন্ট পার্টিকেল গুলি, পিগমেন্ট পার্টিকেল গুলি কালা, তারা হচ্ছে অর্গানিক মলিকুলার, কি বলবো সেটাকে, কনজুগেটেড ডাবল বন্ডেড ম্যাটেরিয়ালস in natural fiber of organic compounds and containing conjugated double bonds. তাহলে যারা কালারের জন্য রেসপন্সিবল তাদেরকে আমরা ডাইস বা পিগমেন্ট বলছি, সেই ডাইস বা পিগমেন্টকে আরো অন্যভাবে বলা যায় অর্গানিক কম্পাউন্ডস। সেই অর্গানিক কম্পাউন্ডস গুলো কি করছে, কনজুগেটেড ডাবল বন্ড কন্টেইন করছে, লাইক এরকম বন্ড কন্টেইন করছে। ওকে, তো এখন এইটার নাম আবার ক্রোমোফোর, ক্রোমোফোর আমরা পরের চ্যাপ্টারে পড়বো, ক্রোমোফোর। তো এই যে ডাবল বন্ড গুলোকে যখন আমরা ভেঙে দিব, তো তখন এটার একটা কি ক্ষমতা আছে, স্পেসিফিক আলোর রশ্মি শোষণ করে সূর্যের আলোক থেকে রিফ্লেক্ট করার ক্ষমতা আছে। তো আমরা যখন এই ডাবল বন্ড গুলি ভেঙে দিব, তখন এই যে কালারিং ম্যাটারটা এখানে আছে, সেটার আর স্পেসিফিক আলোক রশ্মি শোষণ করে অ্যাবজর্ব করে রিফ্লেক্ট করার কোনো ক্ষমতা থাকে না। সো the decoloration can occur by breaking up the chromophore, most likely destroying one or more of the double bonds within the conjugated system. Okay, তাহলে কি করছে, destroying the decoloration can be occur by breaking up the chromophore, most likely destroying the one or more double bonds within the conjugated system. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে কনজুগেটেড সিস্টেম, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড রয়েছে, যখন আমরা অ্যাকশন অফ বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে করা হয়, যে কেমিক্যাল দিয়ে করি না কেন করছি, তখন কি করছে, এই যে ডাবল বন্ডটা ভেঙে দিচ্ছে। তা ডাবল বন্ডটা যখন ভেঙে দিচ্ছি তখন সে সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ড হয়ে গেলে তখন আর তার স্পেসিফিক যে অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন সেটা হচ্ছে না, তখন বস্তুটা কি হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? To bleaching agent, the bleaching agents either oxide or reduce the coloring matters, thus whiteness obtained is permanent nature, and primitive bleaching exposed squaring fabric to sun light serve as an oxidation catalyst. Okay, তাহলে মেকানিজম আমরা বুঝতে পেরেছি, খুবই সিম্পল, যে আমাদের যে ফাইবারের ভিতর কালারের জন্য আমরা বস্তুকে কেন লাল সবুজ নীল দেখি, কারণ হচ্ছে যে আমাদের সেই বস্তুর ভিতরে যে স্পেসিফিক
পিগমেন্ট পার্টিকেল রয়েছে, ডাইস পার্টিকেল রয়েছে, অর্গানিক কম্পাউন্ডস রয়েছে, কনজুগেটেড ডাবল বন্ডেড কম্পাউন্ডস রয়েছে। সেই কম্পাউন্ডস গুলি কি করে, সূর্যের আলো থেকে স্পেসিফিক আলোক রশ্মি ধরে রিফ্লেক্ট করে, সেজন্য আমরা সেই কালার দেখি। তো এখন যদি সেই সমস্ত কনজুগেটেড ডাবল বন্ডেড অর্গানিক ম্যাটার গুলোর ডাবল বন্ড গুলি ভেঙে দেওয়া হয়, তাহলে সেই বন্ড গুলো ভেঙে গেলে সেই বস্তুটা আর স্পেসিফিক আলোক রশ্মি অ্যাবজর্পশন করে রিফ্লেক্ট করতে পারবে না। ফলে সবগুলো বস্তু তার আলোর অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন হারাবে। ফলে সকল আলোর রশ্মি অ্যাবজর্ব এবং সকল আলোর রশ্মি রিফ্লেক্ট হবে, যার কারণে বস্তুটিকে সাদা দেখাবে। তো এটাই হচ্ছে বেসিক মেকানিজম অফ ব্লিচিং। ওকে, নাও ব্লিচিং এজেন্টস। দেখো আমরা ওই যে কনজুগেটেড ডাবল বন্ড ট্রিপল বন্ড যেগুলো দিয়ে ভাঙবো, সেই ম্যাটার গুলো কি কি দিয়ে আমরা ভাঙতে পারি, তো সেগুলোর ভিতরে যেমন বিভিন্ন প্রকার এজেন্ট রয়েছে। প্রথমত যদি আমি বলি অক্সিডাইজিং এজেন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, রিডিউসিং এজেন্ট এন্ড এনজাইমেটিক ব্লিচিং এজেন্ট সবগুলোই মোটামুটি হয়। তো এনজাইমেটিকটা এখন বেশি পপুলার হচ্ছে ডিউ টু দ্য কনসার্নিং দ্য এনভায়রনমেন্ট এর উপর বেস করে আমরা যদি বলি। তো অক্সিডেশন ব্লিচিং এজেন্ট গুলি কি কি, সেগুলি হচ্ছে যেমন পারঅক্সাইড সিস্টেম, সেটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম পার অক্সাইড, ওজোন পার অ্যাসিটিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট। দিস আর দা অক্সিডাইজিং ব্লিচিং এজেন্ট। তো এখান থেকে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, ফ্যাক্টরিতে এটা ইউজ করা হয়। এছাড়াও যে বাকি যেগুলোর নাম বললাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম পারঅক্সাইড, ওজোন পার অ্যাসিটিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো দিয়েও কিন্তু আমাদের এটা সম্ভব। এরপরে আসি আমরা ক্লোরিন সিস্টেমে। ক্লোরিন সিস্টেমে সরি ক্লোরিন সিস্টেমে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট CaOCl, আমরা যেটা ব্লিচিং এজেন্ট হিসেবে চিনি বা ব্লিচিং পাউডার নামে চিনি, সেটাও কিন্তু সম্ভব রাখে। সোডিয়াম হাইপোক্লোরাইট NaOClCl and সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ব্লিচিং পাউডার। ঠিক আছে, ও এটা হলো ব্লিচিং পাউডার Cl, সরি। তো এই যে সকল প্রকার Cl কন্টেইনিং ম্যাটেরিয়াল গুলো তাদের হাইপোক্লোরাইড অ্যাকশনের কারণে হাইপোক্লোরাইট মলিকুল বা ক্লোরাইড মলিকুল যেখানে আছে তারা সাধারণত ভাঙতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের অক্সিডাইজিং এজেন্টের, একটা হচ্ছে পারঅক্সাইড সিস্টেম আর একটা হচ্ছে ক্লোরিন সিস্টেম। ওকে, একটাতে পারঅক্সাইড উৎপন্ন, হাইপোক্লোরাইড উৎপন্ন, হাই এটা দেখো, এটা হচ্ছে পারঅক্সাইড সিস্টেম, এটা ক্লোরিন সিস্টেম, দুটো দুটো। ওকে, এরপরে আরো কিছু কেমিক্যাল আমাদের যেটা রয়েছে রিডিউসিং কেমিক্যাল গুলো, সেগুলো হচ্ছে কিরকম দেখো, যেমন জিঙ্ক ডাস্ট, স্টেনাস ক্লোরাইড, ফেরাস সালফেট, সালফার ডাইঅক্সাইড, সোডিয়াম বাইসালফেট, হাইড্রোজেন সালফাইড, formaldehyde, sodium sulfate, hydrogen, carbon. These are also এইগুলো দিয়েও কিন্তু আমরা অবশ্যই ব্লিচিং করতে পারবো, অর্থাৎ ন্যাচারাল কালারটাকে ডিস্ট্রয় করতে পারবো। এরপরে চলে আসবো আমরা এনজাইমেটিক ব্লিচিং, অর্থাৎ আমরা যখন এই ব্লিচিং এর কাজে সরাসরি এনজাইম ইউজ করব তখন সেটাকে আমরা এনজাইমেটিক ব্লিচিং বলছি। সো এনজাইমেটিক ব্লিচিংটা কিরকম, সো এনজাইমস আর নিউ ক্যাটাগরি ব্লিচিং এজেন্ট, দে আর ইউজড ফর টেক্সটাইল, পেপার এন্ড পাল্প bleaching as well as for homelanding. Enzymatic bleaching is also eco-friendly because it is reduce water, energy and chemical consumption. একইভাবে এনজাইম যখন আমাদের সেই কনজুগেটেড ডাবল বন্ডটাকে ভেঙে দিবে তখন সেটা আর কাজ করবে না। ওকে, এটা যখন এনজাইম দিয়ে করা হচ্ছে তখন সেটাকে এনজাইমেটিক ব্লিচিং বলছে। আমরা এনজাইমেটিক স্কাউরিং দেখেছি, এনজাইমেটিক ডিসাইজিং দেখেছি। ওকে, নাও ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর ব্লিচিং। আমরা জানলাম ব্লিচিং কাকে বলে, ব্লিচিং কিভাবে, মেকানিজম কি, কোন কোন কেমিক্যাল দিয়ে করা হয়। এরপরে আমরা জানবো কিভাবে করা হয়। তার আগে আমাদের একটু জানা দরকার ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুলি কি কি যে আমাদের ব্লিচিং এর জন্য। সেটা হচ্ছে যে প্রথমে যদি আমরা আসি সেটা হলো পিএইচ। পিএইচটা আমরা সবাই জানি। তো এখন এই পিএইচটা ডিপেন্ড করছে আমাদের সাবস্ট্রেটটা কি ধরনের বা আমাদের যে মেকানিজমটা কি ধরনের তার উপর। সো জেনারেল পিএইচ রেঞ্জ 10 থেকে 11 পয়েন্ট ডিউরিং ব্লিচিং। If bleaching pH is reaches 9, then it is danger level. At pH 7, bleaching is worse and causes extreme damage of the cloth. And pH value is maintained by adding soda ash and buffering agent. তো এটা সাধারণত আমরা পিএইচ 10, 11 বা এরকমই করে থাকি, 11.5 বা 12।
তো নিচে নামলে ৯ এর নিচে নামলে সেটা সাধারণত আমাদের ফেব্রিকের জন্য ড্যামেজের কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য আমাদের পিএইচটা উপরে রাখতে হবে। টেম্পারেচার। টেম্পারেচার যদি আমরা বলি যে suggested temperature for hypochlorite bleaching is 37 to 40 degrees centigrade. Generally, reaction accelerate the increase the temperature. এটা হচ্ছে hypochlorite bleaching এর জন্য, বাট এখানে একটা কথা কিন্তু বলেছে যে generally reaction accelerated with increase the temperature. টেম্পারেচার ইনক্রিজ এর সাথে সাথে আমাদের কি হয়, তো আমরা সাধারণত ফ্যাক্টরিতে 90 ডিগ্রি সেন্টিগ্রেড বা লাইক বয়লিং টেম্পারেচারে করে থাকি পারক্সাইড দিয়ে। এটা সার্বজনীন। ওয়াটার কোয়ালিটি অবশ্যই should be soft and water can be should be from copper, ferrous, magnesium or any types of water hardness molecule or water hardness থেকে রিমুভ থাকতে হবে। Effect of metals, the bleaching equipment should be made stainless steel and to be avoid catalytic degradation of the cellulose presence of the copper iron. এই ধরনের কোন প্রকার কপার বলতে মেটাল, যে কোনো প্রকার মেটাল আয়রন কিন্তু রাখা যাবে না, না হলে আমাদের যে ডিগ্রেডেশন, আমাদের যে বাথ রয়েছে, আমাদের যে মেশিন রয়েছে, দিস ক্যান বি ডিগ্রেড। ওকে, এন্ড ফর দিস রিজন দিস শুড বি স্টেইনলেস স্টিল। ওকে, তাহলে গেল পিএইচ, টেম্পারেচার, তারপর হচ্ছে ওয়াটার কোয়ালিটি এন্ড ইফেক্ট অফ মেটাল। সাবস্ট্রেট প্রিপারেশন। তো সাবস্ট্রেট যেটা আমরা তৈরি করব, যেটাতে আমরা সাবস্ট্রেট মাস্ট বি ফ্রি স্কোয়ার্ড উইথ প্রেজেন্স অফ চিলেটিং এজেন্টস এন্ড ইট শুড বি ফ্রি ফ্রম রাসেস পোটেন্ট ট্রাক্স মেটালিক ইম্পিউরিটিস এন্ড ব্লিচিং এন্ড হাইপোক্লোরাইটস। তো দেখো হাইপোক্লোরাইট ব্লিচিং আমরা যেটা দেখলাম, ব্লিচিং দিয়ে করলে একটু ঝামেলা আছে, সেজন্য সেই ঝামেলা এড়ানোর জন্য আমরা দেখবো সেগুলো পারক্সাইড ব্লিচিং করা হয়। তো সাবস্ট্রেট প্রিপারেশন যদি সেরকম কিছু নেই, যে সাবস্ট্রেটের গায়ে যদি কোনো প্রকার রাস্ট ক্রাস্ট অথবা কোনো প্রকার ডিপোজিট হয়, লবণ বা খসখসে ভাব, সেগুলোকে দূর করা হয়। তো ফ্যাক্টরিতে সাধারণত এগুলো কিছু করা হয় না, সরাসরি ব্লিচিং করা হয়। তো ব্লিচিং টাইম, হাইপোক্লোরাইট ব্লিচিং যেটা আমরা পার হাইড্রোক্সিল ব্লিচিং যেটা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে করে থাকি। ব্লিচিং টাইমটা কি ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন। কিসের কনসেন্ট্রেশন, যে কি পরিমাণ আমরা কেমিক্যাল ইউজ করছি, পিএইচ ভ্যালু, ডিগ্রি অফ হোয়াইটনেস, কতক্ষণ ডিগ্রি মানে হোয়াইটনেসটা কিরকম লাগবে, কি ধরনের মেশিন ইউজ করছি। নিশ্চয়ই যখন হাই টেম্পারেচার হাই প্রেসার ক্লোজড ভেসেল ইউজ করব আমরা, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াইটনেস ইন্ডেক্সটা বেশি হবে। ঠিক আছে, যে রাফলি ফর নরমাল মেশিন 2 to 3 আওয়ার্স রিকোয়ার্ড ফর কমপ্লিটেশন অফ ব্লিচিং প্রসেস। আমরা দেখেছিলাম খেয়ার বয়লারের কথা, সো 2 ঘন্টা লাগে না সাধারণত ফ্যাক্টরিতে, মোটামুটি নিয়ার অ্যাবাউট এরকমই লাগে। তো আমরা ল্যাবে সাধারণত 1 ঘন্টার মধ্যে করে ফেলি। অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট এন্ড প্রপার নিউট্রালাইজেশন। দেখো ব্লিচিং প্রসেস, অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট, যেহেতু ক্লোর বলতে ক্লোরিন বোঝাচ্ছে, যখন হাইপোক্লোরাইট ব্লিচিং করা হবে তখন কিছু ক্লোরিন মলিকুল পানির সাথে এইচ এর সাথে যুক্ত হয়ে HCl উৎপন্ন করবে, যেই HCl টা আমাদের ফেব্রিকটাকে ড্যামেজ করে দিবে। সো সেজন্য সেটা যেন উৎপন্ন না হয় ফেব্রিকে, সেজন্য অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট দেওয়া হয় এবং প্রপার নিউট্রালাইজেশন করা হয়। যেহেতু আমাদের পিএইচটা সাধারণত 10 থেকে 11.5 বা 12 এর মধ্যে থাকে, and should be followed by proper wash and removal of reagents support hypochlorite bleaching, এবং ভালো করে ওয়াশ করতে হবে। ওকে, ব্লিচিং প্রসেসেস। সো মোস্ট কমন ব্লিচিং প্রসেসেস, যদি আমরা অনেকগুলো ব্লিচিং এজেন্টের নাম শুনেছি, সেটা হচ্ছে যে হাইপোক্লোরাইট ব্লিচিং, যেটা খুবই কম ইউজ করা হয়। তারপর হাইড্রোজেন পারক্সাইড ব্লিচিং, সেটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, and সোডিয়াম ক্লোরাইড ব্লিচিং, স্পেশাল সেক্টর ফর পলিস্টার এন্ড কটন ব্লেন্ড, সোডিয়াম ক্লোরাইড ব্লিচিং এর ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয়। তাহলে আমাদের মোস্ট কমনলি যেগুলো, সেগুলো জানতে হবে। প্রথমত আমরা আসি হাইপোক্লোরাইট ব্লিচিং, যেটা আগে ব্যবহৃত হতো যখন হাইড্রোজেন পারক্সাইড এতটা পপুলার হয়নি। তো হাইপোক্লোরাইট ব্লিচিং এর মূল মেকানিজমটা কি, সেটা একটু আমরা জেনে নিব। বলা হচ্ছে যে when calcium hypochlorite or sodium hypochlorite is hydrolyzed, যখন সে হাইড্রোলাইজড হচ্ছে, hypochlorous acid is formed। কি ফর্ম করছে, সোডিয়াম হাইপোক্লোরাইট ও সোডিয়াম হাইপোক্লোরাইট যখন পানির সাথে যুক্ত হচ্ছে, তখন সে হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করছে, and from which ions under certain condition give hypochlorous ions। তারা কি দিচ্ছে, সেই হাইপোক্লোরাস অ্যাসিডটা হাইপোক্লোরাস আয়ন দিচ্ছে, which is responsible for bleaching। দেখো, যখন এই যে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইপোক্লোরাইট হতে পারে, অথবা সোডিয়াম এখানে Na হতে পারে, সোডিয়াম হাইপোক্লোরাইট হতে পারে, দিস হাইপোক্লোরাইট when hydrolyzed with water, যখন পানির সাথে যুক্ত হচ্ছে তখন সেটা কি উৎপন্ন করছে,
ক্যালসিয়াম কার্বনেটের সাথে উৎপন্ন করছে, কি উৎপন্ন করছে? হাইপোক্লোরাস অ্যাসিড। তো এই হাইপোক্লোরাস অ্যাসিডটা দেখো HOCl, হাইপোক্লোরাস অ্যাসিডটা পরে কি উৎপন্ন করছে? হাইপোক্লোরাস আয়ন OCl মাইনাস উৎপন্ন করছে। এন্ড দিস এই হাইপোক্লোরাস আয়ন যেটা ওই OCl মাইনাস, এই যে হাইপোক্লোরাস আয়নটা কিন্তু রেসপন্সিবল ফর টু ব্রেকিং দ্য ডাবল বন্ড লাইক বন্ড। ক্লিয়ার? তাহলে এই যে হাইপোক্লোরাসটা উৎপন্ন হচ্ছে সেটাই কিন্তু আমার বন্ডটাকে ভেঙে দিচ্ছে, বা এরকম হতে পারে। So in alkaline condition and favors the reaction, যেহেতু alkaline condition এ এটা ফেভার করে। একটা বিষয় লক্ষ্য করো, যখন ক্যালসিয়াম দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি তখন সেটা কি উৎপন্ন করছে? ক্যালসিয়াম কার্বনেট। এই যে ক্যালসিয়াম কার্বনেট আমরা খারো পানি থেকে পড়ে এসেছি, এই ক্যালসিয়াম কার্বনেটটা এই ক্ষেত্রে কি হয়? ফেব্রিকের উপর ডিপোজিট হয়, বা ফেব্রিকের উপর একটা চুনের আস্তরণ বা এরকম খসখসে লাইক পড়ে, তখন সেটাকে সাধারণত রিমুভ করতে হয়। সেটাই একটু আগে সেই কথাটাই বলতেছিলাম। ওকে, তাহলে মেকানিজম কি? হাইপোক্লোরাস ব্লিচিং এর মেকানিজম হচ্ছে যে ক্যালসিয়াম আর সোডিয়াম হাইপোক্লোরাইট যখন পানির সাথে যুক্ত হচ্ছে, হাইড্রেট হচ্ছে, হাইড্রোলাইজড হচ্ছে, তখন সেটা হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করছে। দিস হাইপোক্লোরাস অ্যাসিড প্রডিউস করছে কি? হাইপোক্লোরাস আয়ন। এই হাইপোক্লোরাস আয়নটাই হচ্ছে আমার ফেব্রিকের ব্লিচিং এর জন্য দায়ী। ওকে, ওকে, নাও when calcium hypochlorite is used, it reacts with atmospheric carbon and get calcium carbonate as a precipitate. যে কথাটা বলা হলো যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে সেটাকে আমাদের রিমুভ করতে হবে, and calcium carbonate deposited on the fabric causing harsh feeling and uneven dyeing, hence it have to separate and scouring acid treatment is done to remove it. শাওরিং যেটাকে বলে, তখন কিছু অ্যাসিড ট্রিটমেন্ট করে সেটাকে আলাদা করতে হয়। ওকে, তো হাইপোক্লোরাইট ব্লিচিং এর ক্ষেত্রে যদি আমরা তাহলে এখন রেসিপিটা দেখি কি কি লাগবে আমাদের। মোটামুটি ওয়াইটিং এজেন্ট, কাস্টিক সোডা, সোডা অ্যাশ, সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশন, তারপর যদি টেম্পারেচার 25 থেকে 60 ডিগ্রি, টাইম পিরিয়ড 10.5। এটা হচ্ছে আমাদের হাইপোক্লোরাইট ব্লিচিং এর রেসিপি। তো হাইপোক্লোরাইট সলিউশন কতটুকু? 5 থেকে 15 মিলি পার লিটার ইউজ করা হয়। ওকে, নাও স্কাউরিং প্রসেস। শাওরিং প্রসেস, স্কাউরিং নয়। কেন শাওরিংটা? ওই যে বলা হলো যখন আমরা হাইপোক্লোরাইট দিয়ে ব্লিচিং করছি তখন ক্যালসিয়াম কার্বনেট কি করছে? আমার ফেব্রিকের উপর ডিপোজিটেড হচ্ছে। ফেব্রিকের উপর তাহলে চুন বা এই ধরনের আস্তরণ পড়লে সেটা কিরকম হবে? খসখসে লাগবে। তাহলে সেই খসখসে যখন লাগবে তখন সেটাকে সরাতে হবে। তাহলে সরানোর জন্য যে ট্রিটমেন্ট সেটাই হচ্ছে শাওয়ারিং প্রসেস। বলা হচ্ছে দ্য ট্রিটমেন্ট বাই দ্য ফেব্রিক আফটার প্রসেসিং, যেমন অ্যালকালি স্কারিং ব্লিচিং ইজ ট্রিটেড উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড or dilute ester for removing alkali or neutralization is called showering. তো একাধারে যখন আমরা ব্লিচিংটা করে থাকি সেই ক্ষেত্রে আমাদের পিএইচটাও কিন্তু হাই থাকে। তো সেটাকে একাধারে নিউট্রাল করার জন্য এবং এর উপরে যে খসখসে ফিলিংটা হয় সেটাকে রিমুভ করার জন্য আমরা সাধারণত এই যে সালফিউরিক অ্যাসিড অথবা HCl অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করি। তো অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করলে ক্ষার সাধারণত কি হয়? রিমুভ হয়ে যায়, তাই না? এবং একই সাথে যেমন ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl উৎপন্ন করছে, CaCl2 অথবা CaSO4 উৎপন্ন করছে। দিস CaCl2 এবং CaSO4 কিন্তু পানিতে সলিউবল, ফলে সেটা কিন্তু ফেব্রিক থেকে পানিতে চলে যাচ্ছে। সো অ্যাজ দ্য ক্যালসিয়াম ক্লোরাইড ইজ মোর, কি বলা হচ্ছে যে soluble in a solution, hence HCl is more preferable to remove calcium carbonate. On the other hand, sodium hypochlorite does not react with atmospheric carbon dioxide, and hence this additional treatment is not required. And this is technical advantage so of the hypochlorite. Disadvantage বলবো, ও আচ্ছা, বলা হচ্ছে যে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি হয়? সোডিয়াম হাইপোক্লোরাইটের ক্ষেত্রে NaOH গঠিত হয় CaCl2 এর পরিবর্তে, সেটার ক্ষেত্রে ক্ষারটা আরো ইয়ে হয়। তাই সেই ক্ষেত্রে এই ধরনের কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না যখন আমরা NaCO3 দ্বারা করব। ওকে, সরি, NaClOCl দ্বারা করব, নট CO3। আমি একটু দেখাচ্ছি। দেখো, এটা দিয়ে যখন করব NaOClCl, তখন কিন্তু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে, CaCO3 উৎপন্ন হচ্ছে না।
যার ফলে এটা ফেব্রিকের উপর সরানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট নিউট্রালাইজ করলেই হচ্ছে। ওকে, অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট। অ্যান্টিক্লোর ট্রিটমেন্টটা কেন প্রকার? হাইপোক্লোরাস আয়নটা কি? হাইপোক্লোরাস আয়নটা আমরা জানি যে OCl, একটা সিএল থাকছে, তাই না? তো এই হাইপোক্লোরাস আয়নটা বলা হচ্ছে যে অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট, ক্লোরিনের বিপরীতে যে ট্রিটমেন্ট সেটাকে অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট বলা হচ্ছে। In case of the hypochlorite bleaching, hypochlorous ion is produced during bleaching, and this OCl ion will react with the residual protein. This OCl ion যেটা বিক্রিয়ার পরও থেকে যাচ্ছে ফাইবারে, react with the residual protein into the fiber. ফাইবারে প্রোটিন রয়েছে না আমাদের, and produce chloramine reaction এবং NCl গঠন করছে, which is corrosive and unhygienic. After bleaching, the chloramine react with the moisture and gradually cotton become yellowish due to the forming of HCl. দেখো, এই যে OCl যেটা রেসিডুয়াল হাইপোক্লোরাস আয়ন থেকে গেল, সেটা রেসিডুয়াল প্রোটিনের ফাইবারের সাথে বিক্রিয়া করে NCl উৎপন্ন করছে, এবং এই NCl পানির সাথে বিক্রিয়া করে, ময়েশ্চারের সাথে বিক্রিয়া করে HCl উৎপন্ন হচ্ছে। তাহলে মূল কারণ কি উৎপন্ন হচ্ছে? HCl উৎপন্ন হচ্ছে। এই HClটা কি করছে? আমাদের ফাইবারের কে ড্যামেজ করে দিচ্ছে এবং ফাইবারটাকে ইয়েলো করে দিচ্ছে। তাহলে অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট দিতে হবে বলতে, এখন এই HCl যেন ফর্ম না হয়, তাহলে এই HCl ফর্ম না হয় মানে রেসিডুয়াল যে বিক্রিয়ার পরও OCl আয়নটা, হাইপোক্লোরাস আয়নটা থাকছে, সেটা যেন না থাকে, তাহলে কিন্তু হচ্ছে। তাহলে রেসিডুয়াল হাইপোক্লোরাস আয়ন থাকলে কি হচ্ছে? সে রেসিডুয়াল ফাইবারের ভিতরে যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনের সাথে বিক্রিয়া করে এবং ময়শ্চারের সাথে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করছে? HCl উৎপন্ন করছে, এবং এই HClটা আমার ফেব্রিকটাকে ইয়েলো এবং ড্যামেজ করে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে প্রবলেম। নাও সলিউশন কি? সলিউশনটাই হচ্ছে অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট। সো টু রিমুভ NCl, অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট ইজ ডান। তাহলে অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট করার জন্য যেন এই ধরনের কোনো প্রকার কোনো HCl গঠিত না হয়, যেমন NaHSO4 এবং টেম্পারেচার টাইম দিয়ে সোডিয়াম হাইড্রোসালফেট দিয়ে যদি যখন আমরা করব, তখন আমাদের যে Clটা সেটা আর উৎপন্ন হবে না, সেটা সল্টে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? এবং আমাদের আর তখন এই ধরনের প্রবলেমটা হচ্ছে না, HCl ফর্ম করছে না। বলা হচ্ছে অ্যাডভান্টেজটা কি? চিপেস্ট, ভেরি ভ্যারাইটি অফ মেশিন ক্যান বি ইউজড, লার্জ ব্যাচেস ফেব্রিক ক্যান বি প্রসেস, সিম্পল কেমিক্যাল, একই সাথে অনেকগুলো একসাথে করা যাবে। ডিসঅ্যাডভান্টেজটা কি হাইপোক্লোরাইট ব্লিচিং এর? আমরা তো জানলাম ডিসঅ্যাডভান্টেজ দুটো। প্রথমত, ক্যালসিয়াম কার্বনেট ফেব্রিকের উপর ডিপোজিট হয়ে যায়। দ্বিতীয়ত, আমাদের যে অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট অর্থাৎ HCl উৎপন্ন করে। তৃতীয়ত, নিউট্রালাইজ তো সবগুলোকেই করতে হয়, যাই হোক। সো দেয়ার ইজ এ ডেঞ্জার অফ ড্যামেজিং ফাইবার ডিউ টু দ্য অ্যাক্সিডেন্টাল লোয়ারিং পিএইচ। যখন এই HCl বা এগুলোর কারণে যদি পিএইচ ল করে, সেক্ষেত্রে কিন্তু ফেব্রিক ড্যামেজ হয়ে যেতে পারে। The process is slow and carried out in low temperature and therefore difficult to impregnate to rapid continuous operation. 60 degree আমরা দেখেছি। There is a danger of yielding upon storage এর সময়, and the relative high salt loads in the process influence undesirable ecological results. আমাদের যে সল্ট প্রডিউস হয়, আমাদের ক্যালসিয়াম কার্বনেটই হোক, এখন পরে যখন অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট বল দেখছি, তখন কিন্তু সোডিয়াম ক্লোরাইড বা লাইক সল্ট উৎপন্ন হচ্ছে। দিস ইজ অলসো নট ইকোলজিক্যাল, ইট ইজ হার্মফুল অলসো ফর এনভায়রনমেন্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঝামেলার সৃষ্টি করে। তো এই গেল আমাদের প্রথম যেটা, সেটা মেকানিজম বলবো না, প্রথম কেমিক্যাল হাইপোক্লোরাস আয়নের মাধ্যমে। এরপরে আমরা চলে আসবো একটু হাইড্রোজেন পারক্সাইড ব্লিচিং। এটাকে সাধারণত সার্বজনীন ব্লিচিং এজেন্ট বলা হয়, কারণ সেটা হচ্ছে প্রায় সকল ধরনের ফাইবারকে ব্লিচ করতে পারে। বলা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড ব্লিচিং, the hydrogen H2S was discovered in 1818, তারপর হচ্ছে in 1940 about 65 and the about 95 to 95 বর্তমানে all cotton and synthetic plants are placed with the হাইড্রোজেন পারক্সাইড। এখন সার্বজনীনভাবে এটা ইউজ করা হয় ফ্যাক্টরিতে। It is available commercially as a 35, 50 and 70% solution. What do you mean by that? যে 35, 50 এবং 70% সলিউশন বলতে বোঝাচ্ছে সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন পারক্সাইডের যে কনসেন্ট্রেশন 100% মোলার মাস, অর্থাৎ এক মোলে যে পরিমাণ দ্রব্য বা দ্রাবক দ্রবীভূত থাকবে সেটাই তার মোলার মাস। তো এখানে 35 বলতে বোঝাচ্ছে 100-র ভিতরে পুরোটা নেই, 35% আছে, 70% আছে। ঠিক আছে? একটু লঘু করে দেওয়া আছে। The is corrosive oxidizing agent may causes combustion when allowed to dry on the oxidizable organic matter.
শুষ্ক বস্তুতে দিলে সেটা আগুন ধরাবে। And H2 is irritant to skin and viscous membrane and dangerous to eye and ecologically acceptable. তো এটা ইউজের সময় লক্ষ্য রাখতে হবে যেন আমাদের চোখে মুখে না লাগে। তো দেখো মেকানিজমটা কি, খুবই সহজ একটা মেকানিজম। H2A2 কি উৎপন্ন করছে H প্লাস এবং HO2 মাইনাস, যেটাকে আমরা বলতেছি কি বলতেছি পার হাইড্রোক্সিল আয়ন। এই পার হাইড্রোক্সিল আয়নটাই কি করছে আমাদের ব্লিচিংটা ঘটাচ্ছে। তাহলে ওটার কি ছিল হাইপোক্লোরাস আয়ন, এটার কি হচ্ছে পার হাইড্রোক্সিল আয়ন H প্লাস H2 HO2 মাইনাস। ওকে, খেয়াল করো কিন্তু পরে আরেকটা রিঅ্যাকশন এখানে লেখা আছে, দেখো সমস্যাটা কি যে এই পার হাইড্রোক্সিল আয়নটাও আবার ভেঙে HO মাইনাস প্লাস জাইমান অক্সিজেন উৎপন্ন করছে। তার মানে এটা কিন্তু স্টেবল না, ভেঙে যাচ্ছে। ওকে, আসো এবার পরবর্তীতে কি হচ্ছে, for bleaching take places stabilize, ঠিক আছে, বলা হচ্ছে for bleaching take places stabilize H2A2 needs to be activated with alkali and in alkaline medium H2O2 decompose by the flowing reaction। তো এখানে কিন্তু অ্যালকালাইন কন্ডিশনে আমার যে হাইড্রোক্সিল আয়নটা সেটা বা পারঅক্সাইডটা সেটা ডিকম্পোজ হয়ে যাচ্ছে। সো পার হাইড্রোক্সিল আয়ন is formed in the reaction in the actual bleaching agents with the decomposed provide necessary oxygen and organic compounds including the corrosion matter। সেই জন্য যে জয় আমাদের যে পার হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন হচ্ছে সেটা যেন ভেঙে না যায়, সেজন্য আমাদেরকে এখানে একটা এজেন্ট ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে স্টাবিলাইজার, যেন আমাদের যে পার হাইড্রোক্সিল আয়নটা উৎপন্ন হচ্ছে সেটা ভেঙে না যায়। তাহলে ভেঙে গেলে তো আর কাজ করবে না। সো above pH 10 the formation of H2 ion is rapid and it is decomposed the liberate O2 gas and which is no bleaching power. The rate of formation is degree of cotton and pH is bleaching। এই ক্ষেত্রে ব্লিচিং এর ইয়েটা সাধারণত 10 থেকে 11 পর্যন্ত থাকে। তো যেটা বলছিলাম যে আনস্টেবল ভেঙে যায়, সেই জন্য আমরা স্টেবিলাইজার ইউজ করছি যেন আমাদের যে এজেন্টটা রয়েছে সেটা পার হাইড্রোক্সিল আয়নটা সেটা ভেঙে না যায়। তাহলে কেমিক্যাল কি কি লাগছে, H2SO4 H2O2 5 থেকে 3 থেকে 4 সাধারণত ফ্যাক্টরিতে ইউজ করা হয়। কাস্টিক সোডা, সোডা অ্যাশ, এটা যদি কাস্টিক সোডা ইউজ করো সেটা একই সাথে ব্লিচিং স্কাউরিং হবে। সোডা অ্যাশ সোডিয়াম পিএইচ মোটামুটি এটা 98 এর 4 ঘন্টা 1 ঘন্টা সাধারণত আমরা করি, তাতেই হয়ে যায়। ওকে, তাহলে ব্লিচিংটা হলো দুটো সিস্টেমে হচ্ছে, একটা হাইপোক্লোরাস একটা পার হাইড্রোক্সিল। পার হাইড্রোক্সিলটা হচ্ছে এইখানে, ঠিক আছে, পার হাইড্রোক্সিল আয়নের মাধ্যমে। তো এটা খুবই মজা লাগবে যখন তোমরা ল্যাব করবা যে একটা গ্রে ফেব্রিক ইয়ার পরে সাদা হয়ে গেল, ধবধবে সাদা হয়ে গেল, তখন তোমাদের ভালো লাগবে। যাই হোক, অ্যাডভান্টেজেস অফ দা ফারাক্সাইড ব্লিচিং। ফারাক্সাইড ব্লিচিং এর অ্যাডভান্টেজ গুলি কি কি, ওটা আছে it is a universal bleaching agent. It can be used for bleaching natural, synthetic and fiber. Any types of fiber can bleach by this peroxide bleaching. It is possible to combine scouring and bleaching। এখন আরেকটা সুবিধা দেখো, এটা একই সাথে কিন্তু স্কাউরিং এবং ব্লিচিং একসাথে করা হচ্ছে। এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার থাকে সেক্ষেত্রে কিন্তু পারঅক্সাইডের কোনো অসুবিধা নাই, অর্থাৎ এই ধরনের ইয়েতে কোনো অসুবিধা নাই। অ্যান্টিক্লোর ট্রিটমেন্ট ইজ নট রিকোয়ার্ড। অ্যান্টিক্লোর ট্রিটমেন্টটা আমাদের এখানে প্রয়োজন নাই, কারণ এখানে তো ক্লোরিনই নাই। তাহলে সেখানে এই সেল উৎপন্ন হবে কিভাবে? ইট নন করোসিভ এন্ড ডাজ নট প্রোডিউস আনপ্লেজেন্ট ওডর। এটা কোনো প্রকার গন্ধ উৎপন্ন করে না এবং সেই সাথে এটা ফেব্রিকের উপর কোনো প্রকার স্কেল ফরমেশন করে না, যার কারণে আমাদের শাওয়ারিং এর কোনো প্রয়োজন নেই। রেসিডুয়াল সাইজ এন্ড ওয়াক্স যেটা থাকছে বলা আছে নো এক্স প্রবলেম, হার্মফুল বাই প্রোডাক্টস কোনো নাই। যেটা রেসিডুয়াল সাইজ এন্ড ওয়াক্স রিমুভাল কন্টিনিউ কি বলা হচ্ছে যে কন্টিনিউয়াস থ্রো ব্লিচিং এন্ড রিজাল্টস ইমপ্রুভ অ্যাবসর্বিং দ্য ট্যাগোয়া রেটিং। তো এই ক্ষেত্রে এটা একটা স্কেল যেটার মাধ্যমে আমরা আমাদের সাইজ ম্যাটেরিয়ালটা রিমুভ হয়েছে কিনা সেটা রিমুভ করতে পারি। তো মোটামুটি অ্যাডভান্টেজ এটাই বেশি, প্রায় 90 থেকে 95% এটাই ইউজ করা হয়। এরপরেও কিছু ডিসঅ্যাডভান্টেজ তো আছেই। Use of silicates as a stabilizer as a high risk of silica stain formation on goods and silica deposits on the plant machinery। আমরা যখন স্ট্যাবিলাইজার হিসেবে ইউজ করছি যে পারঅক্সাইডটা যেন ভেঙে না যায়, আমরা রেসিপিতে যদি দেখি সোডিয়াম সিলিকেট ইউজ করছি। এই ধরনের সিলিকেট যখন আমরা ইউজ করব তখন এই যে সিলিকা স্টেইন ফরমেশন হবে সাধারণত,
অন ডিপোজিটস এন্ড ফর্ম প্লান্ট মেশিনারি, নষ্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এনজাইম ইউজ করতে পারি, যেমন ক্যাটালিস এনজাইম আমাদের হিসেবে ইউজ করা যেতে পারে, স্টেবিলাইজার হিসেবে ইউজ করা যেতে পারে। Catalytic damage to cotton can occur in presence of transition of metal cations. তো এইটার ক্ষেত্রে মেটাল ক্যাটায়ন ক্যাটায়ন যদি প্রেজেন্স হয় বা সেই ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে and not very effective for the synthetic fiber. তো সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে এতটা ইফেক্টিভ না হলেও চলবে, বিকজ অফ সিনথেটিক ফাইবার গুলো তো কালারই থাকে না, শুধুমাত্র ডিউরিং দ্য প্রসেসিং লাইক স্পিনিং এন্ড ম্যানুফ্যাকচারিং, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এর সময় যে প্রবলেমটুকু হয় সেটার জন্য। So these are the advantages and disadvantages of peroxide bleaching. Okay. Now some factors for peroxide bleaching: number of stable in acidic solution and unstable in alkaline baths, pH. So acidic solution, unstable বা alkaline, temperature should be increasingly unstable, যত বেশি হবে সেজন্য যে ইউজ করি আমরা স্টেবিলাইজার, বাফার, সিলিকেট, ফসফেট, বোরাক্স, পেকটিনস এগুলো লাগে, মেটাল, ক্যালসিয়াম, প্রেজেন্স অফ সিলিকেট, other tend to be unstabilize the solution, মেটাল গুলো আনস্টেবিলাইজ করে, হার্ড ওয়াটার থাকা যাবে না যেটা আমাদের পারক্সাইড কে আনস্টেবিলাইজ করবে। এখানে সবচেয়ে বড় প্রবলেমটাই হচ্ছে যে আনস্টেবিলাইজ ওয়াটার। কেন বলা হয়? সকল প্রকার ফাইবারকে করতে পারে, ভেজিটেবল, প্রোটিন যাই হোক, পার্মানেন্টলি ডিস্ট্রয় করতে পারে ন্যাচারাল কালারটা, ইয়েলোনেস ফর্ম করে না, একসাথে করা যায় সবগুলো, সেজন্য সেটাকে আমরা অ্যালকালি মিডিয়ামে করা যায়, সেজন্য বলছি ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট হাইড্রোজেন পারক্সাইডকে যেহেতু